ওকে, আমরা আমি আমি সবাইকে একটু মিউট করে দিলাম, যারা কথা বলবেন আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তো আমাদের এই যে ক বর্গ, ক খ গ ঘ ঙ, তাহলে এটার উচ্চারণটা একটু ভিন্ন। এটা কিভাবে উচ্চারণ করতে হয়? ঙ এর মতো উচ্চারণ করতে হয়, এটা উঁ হবে না। ঠিক আছে, আমরা উঁ উচ্চারণটা আসলে ভুল বলি, উঁটা হবে না। আপনার ঠোঁট কখনো বাঁকা হবে না, ঠোঁট কখনো গোলাকার হবে না। এটাকে একই স্টাইলে পড়তে হবে, ক খ গ ঘ ঙ। ঙ বলতে হবে, এটা ঙ। ঙ বলতে কিরকম? আপনার জিহ্বাটা ঠিক আপনার তালুতে গিয়ে লাগবে, একদম শেষ যে তালু আছে সফট প্যালেট, সেই সফট প্যালেটে লাগবে। তখন এভাবে উচ্চারিত হয়। তো এটাকে আমরা অনেক সময় অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরেন, আমি যদি একটু শেয়ার করি আপনাদের অনেকগুলো, আপনারা এটা একটু খেয়াল করেন। এই ছবিটা কি দেখা, আচ্ছা ছবিটা দেখা যায়? যদি ছবিটা দেখা যায় তাহলে আমরা একটু বুঝতে পারি। যেমন এই যে ক খ গ ঘ ঙ, এইটা একটু দেখুন, আমাদের এখানে যে পাঁচটা বর্ণ আছে, পাঁচটা বর্ণের উচ্চারণ স্থানটা কোথায়? এই ঠিক 3 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনে আমাদের উচ্চারিত হবে। আচ্ছা, কেউ আমাকে বলুন তো, আমাদের এই ছবিটা দেখতে পাচ্ছেন কিনা? কেউ আমাকে বলুন, আমাদের এই ছবিটা দেখা যাচ্ছে কিনা? দেখা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমাদের ক খ গ ঘ ঙ, এই ঙটা 3 নম্বর পজিশনে গিয়ে উচ্চারিত হবে। ঠিক এটাকে কোথায় বলবো? আমাদের যখন আপনার আলজিহ্বাটা একটু দেখেন, এই যে 13 নাম্বার 13, এই 13 নাম্বার পজিশনটা হচ্ছে আমাদের আলজিহ্বা, মানে একদম শেষের দিকে যেটা থাকে। আচ্ছা, এই মানে শেষের গোড়ায়, জিহ্বার গোড়াটা 13 নাম্বার, এই পজিশনটা কোথায় গিয়ে লাগবে? 3 নাম্বারে গিয়ে লাগবে। তাহলে আপনি যখন এই ক খ গ ঘ ঙ উচ্চারণ করবেন, তখন আপনার জিহ্বার শেষ প্রান্তটা আপনার এই তালুতে গিয়ে লাগবে, 3 নাম্বার পজিশনে গিয়ে লাগবে, তখনই আপনার উচ্চারণটা সঠিক হবে। আচ্ছা, কিন্তু আমরা উ যখন উচ্চারণ করি, দেখুন আপনি যখন উ উচ্চারণ করেন তখন আমাদের এই ঠোঁটগুলো বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো গোলাকার হয়ে যায় উ। তাহলে যদি ঠোঁটগুলো গোলাকার হয়ে যায় তবে সেটা সঠিক উচ্চারণ নয়। কারণ এটা ওষ্ঠধ্বনি নয়, এটা হচ্ছে কণ্ঠধ্বনি। এই পাঁচটাকে কি বলা হয়? কণ্ঠধ্বনি বলা হয়। আর কণ্ঠধ্বনি সবসময় কণ্ঠে উচ্চারিত হয়, একটু খেয়াল রাখবেন, কণ্ঠে সবসময় উচ্চারিত, এটাকে আমরা কণ্ঠ বলি। তাহলে আমাদের এই যে 3rd নাম্বার পজিশনটা হচ্ছে কণ্ঠ। এই ছবিটা, এটা হচ্ছে বাকযন্ত্রের ছবি, এটা আমি দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের পজিশনটা কোথায় হবে, সাউন্ড গুলো কোথায় উচ্চারিত হবে, সেই সাউন্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের আগের আলোচনায় ফিরে আসি। আমরা ছবিটা এখন একটু মুছে দিচ্ছি। আমরা যেখানে ছিলাম সেটা হলো আমাদের, হ্যাঁ, এই যে ক খ গ ঘ ঙ, এই 5টি ধ্বনি আমাদের শিখতে হবে। তো বাকি সবার গুলো ঠিক হয়, কিন্তু ঙতে কি সমস্যা হয়ে যায়, এটা ঙ হবে। ঙ ঙ বলতে কিরকম? আমরা যদি ইংলিশে এটাকে বলি এন জি, একসাথে যখন উচ্চারণ করব এন জি কে, তখন ঙ উচ্চারণ হবে। ওকে, আচ্ছা, আর এটা হবে ইয়া, এটা অনেকটা মোটামুটি সবাই পারেন, চ ছ জ ঝ ইয়া। আচ্ছা, ঝ কিভাবে লিখতে হয় একটু খেয়াল রাখবেন, এটা ঝ স্টাইল, এটা ঝ লেখা সিস্টেম। তাহলে চ ছ জ ঝ ইয়া। আচ্ছা, আর ট ঠ ড ঢ ণ, এই 5টি ধ্বনি উচ্চারিত হবে কোথায়? আমাদের মূর্ধন্য। মূর্ধন্য মানে আমাদের তালুর মাঝখানে ঠিক উচ্চারিত হবে, জিহ্বা তালুর মাঝখানে গিয়ে লাগবে। তাহলে ট ঠ ড ঢ ণ। ণ বলতে কিরকম? এটা আমাদের জিহ্বা তালুতে গিয়ে লাগবে, তখনই আপনার ণটা প্র্যাকটিস হবে। এইভাবে প্রতিদিন আমরা বাসায় প্র্যাকটিস করব, ট ঠ ড ঢ ণ। ঠিক আছে? আর এই যে বর্ণ, এই বর্গটা যেটাকে ত বর্গ বলা হয়, এই ত বর্গের সবগুলো উচ্চারিত হবে কোথায়? আমাদের দাঁতের মধ্যে উচ্চারিত হবে, দাঁতের গোড়ায় গিয়ে লাগবে জিহ্বা। তার মানে এই ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য আমাদের দাঁতের গোড়াতে গিয়ে জিহ্বাটাকে টাচ করতে হবে। এবং তাহলে কিভাবে হবে? ত থ দ ধ ন, এটাও কিন্তু ন, এখন এটাও কিন্তু ন, উপরেরটাও কিন্তু ন। এইটা হচ্ছে দন্ত ন, আর এটা হচ্ছে মূর্ধ ন, কিন্তু আমরা দুটোকেই একই জায়গা থেকে উচ্চারণ করি, এটাই যে প্রবলেম। আমরা দন্তনটাকে দন্তে উচ্চারণ করি, আবার মূর্ধন্যটাকে দন্ত উচ্চারণ করি। দুটো উচ্চারণ মানে হুবহু একই রকম, কিন্তু আসলে এভাবে চিন্তা করলে ভুল হবে। এটা সূক্ষ্ম পার্থক্য বিরাজমান। সেটা হলো কি, মূর্ধন্য সবসময় মূর্ধ থেকে উচ্চারিত হবে, আর দন্তনটা সবসময় দাঁতে গিয়ে উচ্চারিত হবে, বা দাঁতের গোড়া থেকে উচ্চারিত হবে।
এই প্লেসমেন্টটা আপনাদের একটু বুঝতে হবে। যারা লিঙ্গুইস্টিকের স্টুডেন্টস তারা এগুলো খুব ভালোভাবে খেয়াল করেন, তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। আহ, এখন যে আপনাদেরকে পড়াচ্ছি এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের কতগুলো সূক্ষ্ম বিষয়, সাটল ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়। আমাদের এরকম অসংখ্য অনেক কিছু আমরা সামনে পাবো। আচ্ছা, তারপর তাহলে এগুলো হচ্ছে আমাদের তবর্গীয় ধ্বনি। আর এরপরে যেটা আছে শেষ বর্গ সেটা হচ্ছে পবর্গীয়। তাহলে প, ফ, ব, ভ, ম। আচ্ছা, ভয়ের আমরা মাত্রা দেব না, মাত্রা হবে না, মতে পূর্ণ মাত্রা হবে। মটাকে বাংলা ময়ের মতো লেখে একটু সুন্দরভাবে। তো এটা ছিল আমাদের টোটাল 5টি বর্গ। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যারা আজকে নিউ স্টুডেন্ট তারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন এগুলো দেখে দেখে লেখার। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো আমরা যত বেশি দেখে দেখে প্র্যাকটিস করব এবং উচ্চারণ করব তত বেশি আমাদের জড়তাগুলো কেটে যাবে। আচ্ছা, তো আসুন আমরা যদি একটু পরে যাই, আমাদের আরো আছে। আমাদের আরো বলতে আমাদের যে 5টা বর্গের পরে আমাদের আরো কিছু বর্ণ আছে, সেই বর্ণগুলো আমরা একটু দেখব। এইটা উচ্চারণ কি হবে? ইয়া, যেটাকে বাংলায় আমরা জ বলি, অন্তজ। অন্তজ না বলি, এটাকে আমরা ইয়া উচ্চারণ করতে হবে। কেননা সবাই জানেন যে আমরা যেমন ইয়দা, ইয়দা, ইয়স্য, ঠিক আছে, হ্যাঁ, ইউজুৎসাবাহা, তো এইভাবে আমরা এটাকে ইয়া উচ্চারণ করে থাকি। এরপর হচ্ছে রটা রয়ের মতো স্বাভাবিক, ল ল স্বাভাবিক। এই বটা একটু আবার ব্যতিক্রম। এখানে দুটো ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বর্গীয় ব আর আরেকটা হচ্ছে অন্তজ ব বা অন্তস্থ ব। দুটোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা ঠিক কোন জায়গায় সেটা বলি। এটা উচ্চারিত হবে ওয়ার মতো করে, হ্যাঁ, ওয়া, ঠিক আছে, অর্থাৎ ওয়া। যেমন আমরা যদি বলি শিওয়া, শিওয়া কিভাবে লিখতে হয়? শিওয়াটা কিভাবে লিখতে হয় আমরা যদি একটু লিখি, হ্যাঁ, এইভাবে, ঠিক আছে, এটা কি শিবা লিখতে হয়, শিবা। অর্থাৎ আমরা যে শিব বলে থাকি এটা উচ্চারণ হবে শিব, হবে না শিবা। তাহলে ওয়া উচ্চারণ করার জন্য আমরা এই বটাকে, অন্তস্থ বটাকে ওয়া উচ্চারণ করতে হবে, ওয়া। তাহলে ইয়া রা লা ওয়া, ইয়া রা লা ওয়া, শা, তালব্বর্ষ, এটা হবে তালব্বর্ষ, ঠিক আছে। তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করব এবং পরে যেটা আছে মূর্ধস্য, এটা মূর্ধন্য, মূর্ধে গিয়ে উচ্চারণ হবে। ওই যে মূর্ধন্য যেভাবে উচ্চারণ করেছেন র, সেখানে মূর্ধস্য উচ্চারণ হবে স, তালব্বর্ষ স। আর এটা হবে দন্ত স। এটা দন্তস্ব, দন্তস্বটা কিসের মতো? বাংলা চ এর মতো উচ্চারিত হয়, চ। যেমন সর্বদা, সর্বদা, সত্য, সত্যম, সত্যম শিবম সুন্দরম। আমরা কিন্তু সত্য বলি না, আমরা সত্য বলি, সত্য, ঠিক আছে। একইভাবে সর্বদা, তারপরে সর্বত, সর্বত মুখম, হ্যাঁ, এভাবে আমরা দন্তস্বকে চ এর মতো উচ্চারণ করি, সর্বত, সর্বত, ওকে, স। আর হটা একটু লিখতে একটু কষ্ট হইতে পারে, হটা একটু জটিল এটা লেখাটা, তারপরে কয়েকবার প্র্যাকটিস করলে চলে আসবে। এটাকে আমরা হ এর মতো উচ্চারিত হয়। আর অনুসার তো আছে, বিসর্গ চন্দ্রবিন্দুগুলো স্বাভাবিক, এভাবে ব্যবহৃত হবে। এ ছিল আমাদের ব্যঞ্জন বর্ণহা। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণহা আলোচনা করেছি, স্বর বর্ণহা আলোচনা করেছি। এবার মাত্রাগুলো একটু নিয়ে আলোচনা করব। মাত্রা বিন্যাস, এগুলো আমাদের প্রিভিয়াস লেসন, তারপর আমরা একটু রিভিউ করছি। সবাই জয়েন করে ফেলেছেন, আমরা আবার চলে যাব আমাদের স্বাভাবিক আলোচনায়। মাত্রাগুলো ঠিক কিভাবে, মাত্রা বিন্যাসগুলো একটু খেয়াল করুন। দেখুন, আমরা বাংলা যেভাবে মাত্রা করে থাকি অনেকটাই একই রকম, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আকারিকা দীর্ঘিকার একই রকম, কিন্তু আবার ঔকার ঔকার একটু পার্থক্য আছে। তো যেমন আমরা যদি একটু বুঝাই, যখন ক, এটা হচ্ছে কা, কয়ের সাথে যখন অযুক্ত হয়ে যাবে তখন কি হবে? ক হয়ে যায়। এটা অবশ্য এই অটাকে নীলিন বর্ণ বলে। কেন নীলিন বর্ণ বলে? কারণ কটা সবসময় আমাদের যে কোনো বর্ণের ভেতরে থাকলে সেটাকে আমরা দীর্ঘ করে উচ্চারণ করতে হয়। যেমন আমরা যদি দেখি যে কর সাথে যখন কি থাকবে, অনুসার হর্ষ চিহ্ন থাকবে, যেমন এখানে প্রথমে কর সাথে কি আছে? হর্ষ চিহ্ন আছে। তাহলে উচ্চারণটা হবে কাহ, কাহ এর মতো। এটাকে আমরা ক বলতে পারবো না, মানে টেনে বলতে পারবো না, দীর্ঘ করে বলতে পারবো না, উচ্চারণ করতে হবে কাহ, ঠিক আছে। এটা সাউন্ড, এটা একটা মানে কনসোনেন্ট সাউন্ড, বা এটাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আর একটার সাথে যখন আমরা অ উচ্চারণ হয়ে যাবে বা অযুক্ত হয়ে যাবে, তখন লম্বা হয়ে যাবে, তখন উচ্চারণটা ক টেনে বলতে হবে, কা, এভাবে।
তো ডান দিকে দেখুন আবার এই যে কার সাথে যখন আকার যুক্ত হয়ে গেল, আকার, তখন কি হয়ে গেল, কয়াকার কা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সংস্কৃতে বা হিন্দিতে আমরা ক আকার কাকে এভাবে লিখবো। ঠিক আছে, এভাবে লিখবেন সবাই। এটা হচ্ছে কয়াকার কা। দেন আমরা যদি আসি এবার কি, করসিকার কিটাকে কিভাবে লিখবো। এই যে কর সাথে যখন ইকার যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে করসিকার কি, যেটা অনেকটা বাংলার মতোই দেখতে। ইকারটা বাংলার মতোই আমরা, সুতরাং এটা সোজা। এরপর দীর্ঘ ইকারটা একটু দেখবো, কর সাথে যখন দীর্ঘ ইকার যুক্ত হবে তখন ক দীর্ঘ ইকার হয়ে যাবে, এটাও বাংলার মতো, এটাও সোজা। সুতরাং এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। হ্যাঁ, আই উইল ট্রাই টু মেক ইট ক্লিয়ার। চেষ্টা করবো আপনাদেরকে ইজি করার জন্য। ওকে, তারপরে আমরা যদি একটু নিচে নামি আমরা দেখতে পাচ্ছি আরো আছে আমাদের। যেমন ধরেন ক দীর্ঘ ইকারের পর আছে ক উকার, তাহলে কর সাথে কি যুক্ত হলো, কর সাথে উকার যুক্ত হলো। আচ্ছা, আমরা একটু হাইলাইটিং ব্যবহার করে থাকি। আচ্ছা, সবাই কি আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা দেখি এখানে আমাদের দেখুন আমাদের যেমন কর সাথে উকার যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল কু, করসুকার কু। তাহলে কুটাকে একটু বাংলার চেয়ে একটু ভিন্ন। বাংলা যেখানে আমরা এভাবে লিখি, বাট সংস্কৃতে এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ এটা এভাবে হয়ে যাবে তিনের মতো। বাংলা তিন যেভাবে আমরা লিখি ঠিক তিনের মতো হয়ে যাবে। ঠিক আছে, তিনের মতো হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা একটু দেখি, যেমন দেখেন ক নিচে তিনের মতো, করসুকার কু। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে কর সাথে যখন দীর্ঘ উকার যুক্ত হয়ে গেল তখন সেটা হয়ে গেল বাংলা রস্যুকারের মতো। বাংলা হচ্ছে রস্যুকারের মতো, কিন্তু একটু দেখুন, আর বাংলা দীর্ঘকার একই রকম। তাহলে এটা কু উচ্চারণ করতে হবে একটু জোর দিয়ে, কু। একটা হচ্ছে করসুকার কু হালকা উচ্চারণ হবে, আর ক দীর্ঘকার হলে কু উচ্চারণ হবে। যেমন অনেকে একটা ওয়ার্ড দেখে, যেমন ভরসুকার ভু, এটা হচ্ছে ভরসুকার, আর একটা হচ্ছে ভ দীর্ঘকার। দুটোর উচ্চারণ কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে ভু, একটা হচ্ছে ভু। যেমন ভুলুক, ভুলুক মানে হচ্ছে এটা একটু জোর দিয়ে উচ্চারণ করতে হবে, একইভাবে ভূমি। আর আরেকটা হচ্ছে কি, যেমন ধরেন অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত, ওখানে উচ্চারণটা একটু হালকা হবে, ওখানে রস্যকার হয় সেজন্য। তাহলে এটা হচ্ছে রস্যকার দীর্ঘকার মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি কর সাথে যখন রিকার যুক্ত হয়ে যায়, কর সাথে যখন রিকার যুক্ত হয়ে যায় তখন কি হয়, ক রিকার। এটা কিরকম, এটা অনেক সময় যে ছোট্ট নিচে কি হবে, একটি আকৃতির মতো, মানে বলা যায় ওই যে ফলার মতো, হ্যাঁ, বা আংটার মতো যুক্ত হবে। এটাকে আমরা আংটাও বলতে পারি, যেখানে ছোট্ট একটা আংটা যুক্ত হয়েছে, হ্যাঁ, এটাকে আংটা বলা হয়। এটা রিকার হয়ে যাবে, ক্রি। ঠিক আছে, ক্রি। আচ্ছা, আর যখন দীর্ঘ রিকার যুক্ত হবে তখন উচ্চারণটা একটু টেনে বলতে হবে, ক্রি। তাহলে একটা হচ্ছে ক্রি, আর একটা হচ্ছে ক্রি, ক্রি, ক্রি। দুটো ভয়েস আমরা দেখলাম, একটা হচ্ছে শর্ট ভয়েস, শর্ট ভাওয়েল, একটা হচ্ছে লং ভাওয়েল, ক্রি। ওকে। আচ্ছা, তারপরে আমরা কর সাথে যখন একার যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল ক একার কে। এটা আবার একটু ভিন্ন, বাংলার মতো না। এটা উপর দিয়ে কি হবে, জাস্ট উপর দিয়ে হালকা করে এভাবে একটা দাগ হবে। আর ওইকার হলে কি হবে, দুটো দাগ হবে, একটা হলে হবে ক একার, আর ওইকার হবে দুটো দাগ। যেমন এই দিকে দেখতে পাচ্ছেন দুটো দাগ, উপরে দুটো হাতা বের হয়েছে, এটাকে বলা হচ্ছে ক ওইকার কুই। যেমন কৈকেয়ী, তাহলে কৈকেয়ী মানে না, আমরা এইভাবে লিখতে হবে কৈকেয়ী। আবার কে, কে বলতে কি বোঝাবে, হালকা একটা দাগ হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের বেসিক। আমরা একটু নিচে নামি, আমরা আরো দেখতে পাচ্ছি, যেমন এখানে বলা হচ্ছে কি, কর সাথে উকার যুক্ত হয়ে গেল তাহলে ক উকার হয়ে গেল। এখন কিন্তু ক উকার, এটা দেখে মনে হচ্ছে ক দীর্ঘ ইকার বাংলায়, কিন্তু আসলে ক দীর্ঘ ইকার নয়, এটা কি হয়ে গেল, ক উকার। তাহলে কর সাথে কি যুক্ত হলো, ওকার যুক্ত হয়ে গেল, কি হলো তাহলে, ক ওইকার হয়ে গেল, ক উকার কো। আচ্ছা, আর কর সাথে যখন ওইকার যুক্ত হবে, মানে ও, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে ও, লাউ যুক্ত হলে কি হবে, ক উকার কৌ হয়ে যাবে, কৌ। হুম, কবি, হ্যাঁ, কবি দাহা। ঠিক আছে, তো আমরা ক উকার দুটো মাত্রা বেরোবে, নিচে একটা দাঁড়িয়ে, পাশে ডান দিকে একটা
আকারও হবে। এবার আসেন কর সাথে যখন অনুস্বার যুক্ত হয় তখন কম হয়ে যায়, কম। এটা কিভাবে? এটা যে কোনো একটা ফোঁটার মতো যুক্ত হবে, উপরে একটা ফোঁটা দেবো জাস্ট এতটুকুই। এটাই হচ্ছে পার্থক্য বাংলার সাথে। বাংলার তো সাইডে লিখতে হয় আর সংস্কৃত উপরে লিখতে হয়। তারপরে যেমন ধরুন এই যে কর সাথে বিসর্গ যুক্ত হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? কাহা হয়ে গেল, কাহা। বিসর্গ মানে হ। মনে রাখবেন বিসর্গ এবং কোলনের মধ্যে একটা পার্থক্য আছে। বিসর্গ সবসময় হ উচ্চারিত হয়, কিন্তু কোলন সবসময় হ উচ্চারিত হয় না। তাহলে এটা কহ হয়ে যাবে। বিসর্গ মানে হচ্ছে হ। এরপরে র আছে, র এবং উ। তাহলে রর সাথে যখন উ যুক্ত হয়ে গেল তখন কি হলো? রর সাথে উ যুক্ত হয়ে তখন রু হয়ে গেল। এই যে রর সাথে উ যুক্ত হয়ে গেল তখন রু। রুটা কিভাবে লিখতে হবে? র এর মতো জাস্ট উপর দিয়ে এভাবে বের হবে। হ্যাঁ, আমরা এইভাবে লিখবো রু। ঠিক আছে, শব্দ রূপানি, রূপানির ক্ষেত্রে আমরা এভাবে লিখবো রূপানি। তারপরে রর সাথে যখন দীর্ঘ উকার যুক্ত হবে, এই যেহেতু দীর্ঘ উকার, তখন এটা কি হবে? ডাবল ভাবে পেঁচিয়ে নামবে। হ্যাঁ, ডাবল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রু। হুম, যেমন একটা হচ্ছে রুই মাছ, রুই বানানে আমরা এভাবে লিখবো, আর হচ্ছে রূপ, রূপ বানানে এভাবে লিখবো। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাই যে হর সাথে যখন উকার যুক্ত হয়, যেটা হচ্ছে উকার, তখন হয়ে যাবে রস্যিটা, খুব স্বাভাবিক সিম্পল আগের মতোই। আর এটা হচ্ছে দীর্ঘ উকার। ঠিক আছে, তো এভাবে আমরা দেখতে পেলাম। যারা দেখছেন, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে আমরা দেখালাম যে কিভাবে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ গুলো লিখতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার হস্ত এগুলোকে আয়ত্তে আনতে পারবেন না। তো এগুলো হচ্ছে আমাদের যুক্তাক্ষর গুলো আমরা দেখলাম। এরপরে আমরা অনেকগুলো যৌগিক মানে যুক্তাক্ষর গুলো আছে। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে আকার ইকার গুলো দিতে হয়, মাত্রা বিন্যাস গুলো দিতে হয়। এরপরে আমাদের সংযুক্ত বর্ণসমূহ আমরা কিভাবে দিব সেটাও একটু দেখাই। এটা মোটামুটি সোজা। যেমন কর সাথে যখন জ যুক্ত হয়ে যাবে তখন ক, ক, ক জফলা হয়ে যাবে। হ্যাঁ, জফলা। মানে জটাকে তো এভাবে লিখতে হয়, এটা সবাই জানেন, জটাকে এভাবে লেখে। হ্যাঁ, ওকে। তাহলে এই জিনিসটা কি কর সাথে যুক্ত হয়ে যাবে ডান দিকে। এখন কয় জফলা, একইভাবে খ জফলা খ, গ জফলা এই যে ঘ জফলা, চ জফলা, ছ জফলা, জ বর্গীয় জফলা। ঠিক আছে, একইভাবে ট জফলা, ঠ, ঠ, এই সবগুলো একটু দেখবেন ভালো করে। এগুলো একটা শিখলে মানে লেটার, যখন আপনি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ লেখা শিখবেন তখন এমনিতে বাকিগুলো এমনি পারবেন। হ্যাঁ, কারণ এগুলো প্রথমটা জানলে বাকিগুলো পরে একটু সহজ হয়ে যায়। প্রথমে আগে লেখালেখি গুলো শিখবেন, কিভাবে স্বরবর্ণ ব্যঞ্জন লিখতে হয়। একইভাবে দেখেন আমরা রফালা যখন যুক্ত করবো তখন কিভাবে হবে? যেমন কয় রফালা ক্র হয়ে গেল, খ হয়ে গেল, গয় রফালা গ্র। একইভাবে বাকিগুলো একটু দেখেন। ভয় রফালা, চ রফালা, ছ রফালা, জ রফালা, ঝ রফালা, এগুলো সব রফালা যুক্ত। ঠিক আছে, তো আমরা রফলার পরে আমরা চলে যাব পরবর্তীতে আমাদের আরো আছে যুক্তাক্ষর। হ্যাঁ, যেমন তরফালা আছে, থরফালা। এবার ল যুক্ত দেখেন, ল। যেমন কয়ল, কয়ল গুলোকে কিভাবে লিখতে হয়? কয়ল গুলো কিভাবে লিখতে হয়? যেমন ধরেন এই যে এগুলা। হ্যাঁ, তা কিভাবে গয়ল, কয়ল, মল, লয়ল, কল্লুল বানান এরকম হবে। সলম, তাহলে বসল। যুক্তাক্ষর গুলো একটু পড়তে হবে। তাহলে দেবনাগরীতে আপনারা যদি পড়তে চান আপনাদের যুক্তাক্ষর গুলো জানতে হবে। তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে হয়লটা দেখা। দেখেন হয়লটা একটু ব্যতিক্রম, এটা লটা একটু ভিতরে বসে যায়। হ্যাঁ, হয়ের ভিতরে, মানে পেটের মধ্যে থাকে আর কি। আচ্ছা, তার ব, এবার সেগুলো ব যুক্ত। হ্যাঁ, কইব, গইব, ঘব, চব, এগুলো একটু খেয়াল করেন। এই যুক্তাক্ষর গুলো পরে প্র্যাকটিস করবেন, আগে প্রথমে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ প্র্যাকটিস করতে হবে। তারপর মূর্ধন্য ন, দেখেন দন্তন্য মূর্ধন্যের সাথে যখন আমরা দন্তন্য ব্যবহার করবো তখন কিভাবে হয়ে যাবে? ঠিক এভাবে হয়ে যাবে। আবার মূর্ধস্য মূর্ধন্য কৃষ্ণ বানান এভাবে লিখতে হবে। হম, মূর্ধান্য বানান এভাবে লিখতে হবে, অপরাহ্ন মূর্ধান্য, এগুলো বানানগুলো এভাবে লিখতে হবে। তো এইভাবে আমরা দন্তন্য যুক্ত আছে। দেখুন আমাদের কর সাথে ম যুক্ত কিভাবে হয়েছে সেটাও আছে। এগুলো হচ্ছে কর সাথে ম। তারপর আছে আমাদের কয় রফালা, রেফ থাকলে কিরকম হবে? রেফ গুলো উপরে সুন্দরভাবে বসে। খেয়াল করুন এগুলো, এগুলো একটু খেয়াল করুন। এগুলো জাস্ট দ্রুত আলোচনা করে যাচ্ছি, কারণ বুঝতে পারলে বাকিটা সহজ। নিজে প্র্যাকটিস করলে তখন আয়ত্তে চলে আসবে। ওকে,
আচ্ছা, এরপরে আছে আমাদের যেমন এই যে অনুস্বার গুলো কি হবে, কম, গম, মম, সম, সাম, হাম, এগুলো সব অনুস্বার হবে। হ্যাঁ, আর বিসর্গ থাকলে কাহ, গাহ, সাহ, সাহ, মহ, হাহ এগুলো বসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দুটো বর্ণ দেখলাম, এই একটা বর্ণের সংযুক্ত দেখলাম, এখন দুটো বর্ণের সংযোগ হয়, যেমন ধরেন কয় ক, হ্যাঁ, তয় কত, দুইটা বর্ণ, ক যোগ স, ক যোগ মূর্ধন্য, গ যোগ দ, এভাবে একসাথে লিখতে হয়। এটা দুইটা বর্ণের। হ্যাঁ, এগুলো হচ্ছে দুইটা বর্ণের। আমরা সামনে দেখবো তিনটা বর্ণের অনেক সময় যুক্ত হয়, সেগুলো আর একটু জটিল, ওগুলোর গঠনগত একটু চেঞ্জ হয়ে যায়। যেমন চয় চ, হ্যাঁ, এভাবে লিখতে হয়। ছয় চ, তারপর ইয় চ, এভাবে লিখতে হয়। জয় জ, জ ঝ, ঝঞ্ঝাট বানান, এভাবে লিখতে হয়। আর তিন বর্ণের গুলো দেখেন একটু জটিল আরো, তিন বর্ণের গুলো আর একটু জটিল, যেটা একটু কঠিন। তো আমি আজকে ওইটা আলোচনা করব না, তিন বর্ণের নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে তিনটা বর্ণের কিভাবে হলো, কয় ত রফালা, তিনটা জিনিস যুক্ত হলো, ক হলো, ত হলো, আবার রফালাও হলো। আচ্ছা, এখানে দেখেন এখানের মধ্যে কি হলো, তাহলে ক হলো, হ্যাঁ, রস্বীকার হয়ে গেল, জফালা হয়ে গেল। আচ্ছা, তারপরে যেমন ধরেন এই যে এখানে ক যুক্ত মূর্ধন্য যুক্ত মূর্ধন্য হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা দেখতে পারি। এটা এখান থেকে এখান, এইটা এখান ছাড়াও আমরা অন্যভাবেও অনেক সময় দেখতে পারি। যেমন ধরেন আমরা এখানে যদি দেখি, এই যে এখানেও আছে একটা শব্দ তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর অনেকগুলো শব্দ তৈরি হচ্ছে। যেমন ধিকৃত, ক যুক্ত ক সমান সমান ধিকৃত, খ যুক্ত খ সমান সমান কি হবে, আমাদের বিভিন্ন গুলো যুক্ত হবে। দেখুন, আচ্ছা, ওকে, ধিকৃত, যেমন ক যুক্ত ক ধিকৃত, ক যুক্ত ঠ তাহলে অক্টোবর, হ্যাঁ, ক যুক্ত ত তাহলে ভক্তিহি, তাহলে যে শব্দটা তৈরি হলো সেটা কি, ভক্তিহি, একটু খেয়াল রাখুন। হুম, তাহলে এটাকে বলে ভক্তিহি, যে ভক্তিহি। ক যুক্ত ন তাহলে কি হলো, স্বপ্নুহু। ক যুক্ত ম তাহলে কি হলো, রুক্মিণী। রুক্মিণী হচ্ছে যে কৃষ্ণের স্ত্রী আর কি, রুক্মিণী। অযুক্ত জ তাহলে বাক্যম, বাক্য বোঝাচ্ছে, বাক্যম হয়ে গেল, শব্দটা বাক্যম হয়ে গেল। তারপর কযুক্ত র সমান সমান ক্রমশঃ, ঠিক আছে, ক্রমশঃ। কযুক্ত ল সমান সমান শুক্লহ হয়ে গেল। কযুক্ত ব সমান সমান পক্যম হয়ে গেল, মানে মাটি, হ্যাঁ, পক্যম, আচ্ছা, পাকা। কযুক্ত মূর্ধস্ব তাহলে কি হলো, যেমন শিক্ষা, এটা হচ্ছে শিক্ষা, মানে শিক্ষা আর কি। কযুক্ত স তাহলে কি হলো, যেমন ধরেন এখানে কি রিক্সা ইয়ানম, কি বলা হচ্ছে, রিক্সা ইয়ানম। রিক্সা ইয়ানম মানে হচ্ছে রিক্সা যান, মানে রিক্সা। তবে এদিকে আবার বাংলা আছে অবশ্য, আপনারা না বুঝলে বাংলাটাও দেখে নিতে পারেন। পক্ষিয়াম শুক্ল ক্রমশ বাক্যাম রুক্মিণী স্বপ্ন, হ্যাঁ, ভক্তি অক্টোবর অধিকৃত, এগুলো বাংলা অপশনটা দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে চেষ্টা করবেন বাংলাটাকে ঢেকে রাখার জন্য, যখনই প্র্যাকটিস করবেন পুরোটাকে ঢেকে রাখবেন, পুরোটাকে ঢেকে আপনি বাম দিকে প্র্যাকটিস করবেন। আমাদের প্র্যাকটিসটা করবেন যে আপনারটা হচ্ছে কিনা, বা আপনার, কারণ বাংলা দেখতে গেলে আসলে দেবনাগরী শেখা হয় না, তখন চোখটা পড়বে বারবার বাংলার দিকেই। এই জন্য সবসময় চিন্তা করবেন যে দেবনাগরীকে শিখতে গেলে দেবনাগরীটাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। যাই হোক, আমরা এখানে আমরা একটু সারগাম গুলো, সারবর্ণ গুলো, আমরা ব্যঞ্জন বর্ণ গুলো আলোচনা করেছি। তো আমরা ক্রমান্বয়ে আমাদের পরবর্তীতে আমরা চলে যাব আমাদের আরো কিছু, আমরা একটু আমাদের মূল আলোচনায় আজকে যেখানে আলোচনা করার কথা। যদি আমরা এখানে চলে যাই, দেখুন আমরা ক্রমান্বয়ে একটু নিচে নামি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে বিশিষ্ট পদ বা কিভাবে এক বচন, দ্বিবচন এগুলো বসতে হয়, সেগুলো আমরা আজকে আর একটু বিশেষণ পদ নিয়ে একটু আলোচনা করি। এগুলো অনেক বিস্তৃত আছে, জাস্ট বিস্তৃত পর্যায়ে না গিয়ে আমরা একটু অল্প অল্প করে জানার চেষ্টা করছি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আপনার নাম কি, তাহলে কি ভবতঃ নামাকিম। আচ্ছা, ছেলে হলে কি হবে, ভবতঃ নামাকিম, আর মেয়ে হলে কি হবে, ভবত্যহ নামাকিম। এটা হচ্ছে আপনার নাম। উত্তরে যদি আপনি বলেন আমার নাম, যেমন এখানে অনেকে আছেন, দেখি কে কে আছেন, প্রসেনজিৎ আছে, যেমন কি হবে, মম নামা প্রসেনজিত, ঠিক আছে, মম নামা প্রসেনজিত, এটা উনি উত্তর দিবেন। অথবা মম নামা
চন্দনহ, ঠিক আছে? মম নাম চন্দনহ, মম নাম শিশিরহ, মম নাম রুদ্রহ। এগুলো খুব সহজ। আর নারী হলে কি বলবেন? নারী হলে যেমন আহ, মম নামা সরস্বতী, তখন কি বলবে? মম নামা সরস্বতী, মম নামা রাধিকা, মম নামা প্রিয়া। এভাবে আমরা তাহলে উত্তরগুলো দিতে পারি। মম নামা মানে, মম মানে আমার, নামা মানে হচ্ছে নাম। অথবা আমরা অন্যভাবে বলতে পারি অহম প্রিয়া, এভাবে বলা যায়। অহম মানে আমি, হ্যাঁ আমি প্রিয়া, অহম প্রিয়া। অথবা অহম অর্ণব, তাহলে অহম অর্ণবহ। অহম শিশিরহ, অহম রুদ্রহ, আমি রুদ্র। ঠিক আছে, তাহলে মম নামা রুদ্রহ, অহম রুদ্রহ, দুভাবে বলা যায়। আচ্ছা, তারপরে আমরা প্র্যাকটিস করেছিলাম যে উম, আপনি কেমন আছেন। তো আপনি কেমন আছেন কি আমরা সংস্কৃতে কি বলি? হ্যাঁ, আপনি কেমন আছেন সংস্কৃতে আমরা বলি ভবতঃ কথম अस्ति। ভবতঃ কথম अस्ति মানে আপনি কেমন আছেন। তো আমরা যদি একটু লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ভবতঃ, ঠিক আছে, ভবতঃ প্রথম अस्ति, হ্যাঁ প্রথম अस्ति আমরা এবার লিখতে পারি। এটা প্রশ্নবোধক বাক্য। ভবতঃ প্রথম अस्ति মানে আপনি কেমন আছেন। তখন উত্তরে কি বলবো আমরা? উত্তরে আমরা চাইলে অন্য অনেকভাবে বলতে পারি। হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি অহম সম্যক अस्मि। अहम सम्यक अस्मि মানে আমি ভালো আছি। অথবা अहम सम्यक अस्मि, অথবা কুশলী কুশলী अस्मि, ঠিক আছে? কুশলী अस्मि আমরা বলতে পারি। কুশলী अस्मि, হ্যাঁ দুভাবে বলা যায়। अहम सम्यक अस्मि অথবা কুশলী अस्मि। ভবতঃ কথম अस्ति। আর যদি নারী হয়, নারীর ক্ষেত্রে আমরা বলতে পারি, নারীর ক্ষেত্রে বলা হবে কুশলিনী। কুশলিনী अस्मि, হ্যাঁ কুশলিনী अस्मि, ঠিক আছে? কুশলিনী अस्मि, এটা নারীর ক্ষেত্রে। কারণ নারীর ক্ষেত্রে এখানে কুশলী, কুশলীটা কুশলিনী হয়ে যাবে। আমি ভালো আছি। ক্লিয়ার? এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, তাছাড়া আমরা পড়েছিলাম যেমন আজকে কি বার, আজ কি বার, হ্যাঁ যেমন আরেকটি হচ্ছে আজ কি বার। তাহলে আজ অর্থকে আমরা অদ্য বলতে পারি। অদ্য কহ, কহ মানে হচ্ছে কি, বা সরহ, ঠিক আছে? বা সরহ মানে হচ্ছে কি আজকে কি বার। এটাকে আমরা বিসর্গ রাখবো, প্রশ্ন চিহ্ন দিব। অদ্য কহ বা কহ বা সরহ। তাহলে উত্তর কি হবে? অদ্য, অদ্য কি সোমবার, তাই না? আমরা সোমবার দিব, সোমবার, ঠিক আছে? অদ্য সোমবার, আচ্ছা এখানে বিসর্গ হয়ে যাবে। রবিবার হলে রবিবার, শনিবার হলে শনিবার, অদ্য মানে আজ। তাহলে এরকম শব্দ ভান্ডার গুলো আমাদের করতে হবে। আচ্ছা, এই শব্দ ভান্ডার জানার জন্য আপনাদেরকে একটু ডিকশনারি আমি সাজেস্ট করব। যেমন ডিকশনারি গুলো আপনাদের ঘরে যদি কিছু ডিকশনারি থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি, কি সুবিধা হবে। যেমন ধরেন ডিকশনারি, আমি যদি আপনাদেরকে একটু ডিকশনারি দেখানোর চেষ্টা করি। আমাদের অনেকগুলো ডিকশনারি আছে। যেমন এটা একটা ডিকশনারি, এটা হচ্ছে সংস্কৃত বাংলা অভিধান। হ্যাঁ, এটা কে লিখেছেন? এটা লিখেছেন মানে সংকলন করেছেন শ্রী অশোক কুমার মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। এটা আমার কাছে আছে। এটা হচ্ছে শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। তো আপনারা চাইলে এই এই ডিকশনারিটা আপনারা ফলো করতে পারেন। এটা সংস্কৃত বাংলা এবং সংস্কৃত এবং বাংলার খুব সুন্দর একটা অভিধান আছে। আরো আছে, আমরা যদি একটু আলোচনা করি আমরা আরো বই দেখতে পারি। যেমন আরেকটি হচ্ছে অমরকোষ, আরেকটি হচ্ছে কি অমরকোষ। এটা অমর সংহিতা বা অমরকোষ নামে বিখ্যাত। এটাকে লিখছেন শ্রীমৎ গুরুনাথ বিদ্যানিধি ভট্টাচার্য। এই ভট্টাচার্য মহাশয় তিনি সম্পাদনা করেছেন। এটা সংস্কৃত পুস্তক ভান্ডারে পাওয়া যাবে কলকাতার। বাংলাদেশে তো তেমন পাওয়া যায় না। তবে এই দুটো বই আপনারা পাবেন রকমারিতে, একটু দেখতে পারেন, অথবা আমাদের রামকৃষ্ণ মিশনে আপনি দেখতে পারেন আপনারা। অথবা আরেকটি হচ্ছে আমাদের হবিগঞ্জে বেদঘর নামে একটি প্রতিষ্ঠান আছে, ওখানে প্রচুর ধর্মীয় গ্রন্থ বিক্রি করে। তো বেদঘর আপনারা ওই যে ফেসবুকে আপনারা সার্চ করে নেবেন, বেদঘর একটা পেজ আছে, সেখানে আপনারা অর্ডার করলেও আপনাদের ওগুলো পেয়ে যাবেন, ঠিকানা আমাদের পৌঁছায় দিবে। দামটা একটু বেশি রাখা হয় কারণ আসলে বইয়ের দামগুলো দ্বিগুণ হয়ে যায়। মানে কলকাতার যে রেট, এই রেট গুলো আমাদের বাংলাদেশে আসার পরে তারা এগুলো ডাবল দামে অনেক সময় সেল করে।
তো এই কারণে আমাদের বাধ্য হয়ে ডাবল দামে কিনে নিতে হয়। তো এই বইগুলা গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ভাষা নিয়ে চর্চা করতে চান, সংস্কৃত ভাষা নিয়ে, আপনারা এই দুইটা বই, বিশেষ করে অমরকোষ এবং অথবা এই সংস্কৃত বাংলা অভিধান, এটা কত নিবে? এটা মনে হয় প্রায় 400, 450, 500 টাকার মতো এটার দাম পড়বে। এই দুটো অভিধান আপনারা একটু কালেকশন করবেন। ঠিক আছে, তারপরে আমরা যদি আবার দেখি, আমাদের আর একটা বই আছে বঙ্গীয় শব্দকোষ। এটা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, এটা সাহিত্য একাডেমিতে আছে। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, অনেকগুলো খণ্ড আছে। এই যেমন অস্বরীয় থেকে ন পর্যন্ত, এখানে আবার ন থেকে শুরু করে আবার অনেকগুলো আছে দ্বিতীয় খণ্ড। বঙ্গীয় শব্দকোষও গুরুত্বপূর্ণ, চাইলে আপনারা এটাও নিতে পারেন। আরো কিছু বই দেখায়, যেমন ধরেন এই যে ব্যাকরণ কৌমুদী, যেটা আপনারা, এটা অবশ্যই রকমারি.com পাবেন। এটা 270 টাকা বা 60 টাকার মতো নেবে। তো এই বইটা খুব গুরুত্বপূর্ণ, সমগ্র ব্যাকরণ কৌমুদী। এটা সংস্কৃত ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ, বিশাল একটা বই। অবশ্যই এটা সময়ও লাগবে, অনেক বছর, কয়েক বছর লেগে যেতে পারে এটা প্র্যাকটিস করতে করতে। এটা আমরা পিডিএফ ভার্সনও আছে, আমরা পিডিএফটা দিয়ে দিতে পারি আপনাদেরকে, অনলাইনে পিডিএফ ভার্সন পাওয়া যায়। এই বইটা আপনারা একটু চেষ্টা করবেন, যারা সংস্কৃত শিখতে চান তারা যেন কালেকশন করতে পারে, আমি রিকোয়েস্ট করবো সবাইকে। আচ্ছা, এগুলো তারপরে যেমন ধরেন আমাদের মোটামুটি আমরা তিনটা বই দেখিয়েছি। তো সামনে আমরা হয়তো আরো কিছু বইও দেখাবো। তো আমরা এখন আর ওইদিকে যাচ্ছি না, আমরা আমাদের ফিরে আসি আমাদের মূল, আমাদের যে আলোচনা করছিলাম আমরা। সো আমরা আজকে বিশেষণ পদ নিয়ে একটু আলোচনা করি। বিশেষণ পদগুলো কেমন একটু খেয়াল রাখবেন, যে বিশেষণ পদ যেভাবে পরিবর্তন হবে, মানে একবচন, বহুবচন এবং দ্বিবচনের ক্ষেত্রে যেমন বিশেষ্য পদগুলো পরিবর্তন হয়ে যায়, ক্রিয়াগুলো পরিবর্তন হয়ে যায়, কিংবা বিশেষণগুলো পরিবর্তন হয়ে যায়। এটি কিভাবে, এটি একটু দেখায়। যেমন ধরেন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিনীতঃ ছাত্রঃ। তাহলে এটা কি? এটা হচ্ছে একবচন। একবচনামের ক্ষেত্রে আমরা বিনীতঃ ছাত্র বলা হয়ে থাকে। বিনীত ছাত্র মানে কি? বিনীত ছাত্র, এখানে একজন ছাত্র, বিনীত ছাত্র বোঝাচ্ছে। আর যখন আমরা বলবো দুইজন বিনীত ছাত্র, তখন হবে বিনীতও ছাত্রও। দেখুন এখানে পরিবর্তনটা একটু খেয়াল করুন, যে আমাদের ছাত্র যখন হয়ে গেছে, পাশাপাশি আমাদের এই যে ছাত্র, এই যে ছাত্র, এখানে কি ছাত্র, ছাত্র হওয়ার সাথে সাথে এখানে বিনীত শব্দটা ঔকার হয়ে গেছে। আমরা পড়েছিলাম যে ঔকার ঔকার হয়ে যায়। হ্যাঁ, আমরা এগুলো যে আপনাদের বিভক্তি চ্যাপ্টারে আমরা যখন আলোচনা করছিলাম, সেখানে আমরা পড়েছিলাম। তাহলে কি হয়ে গেল? ছাত্র, ঠিক আছে, আবার বিনীত, এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ। তারপরে বিনীতাহা, বিনীতাহা কখন হবে দেখেন, যখন আমাদের বহুবচন হয়ে যাবে তখন হবে ছাত্রাহা। তাহলে প্রথমটা হচ্ছে কি, একবচন হবে ছাত্রাহা, দ্বিবচনে হবে ছাত্র, এবং বহুবচন হবে ছাত্রাহা। ঠিক আছে, এটা আমরা কোথায় পড়েছি? এটা আমরা অকারান্ত, অকারান্ত আমরা নর শব্দের ওখানে আমরা পড়েছি। অকারান্ত নর শব্দ সবাই মনে আছে? অকারান্ত নর শব্দ, আচ্ছা যদি মনে না থাকে আমি আবার একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। অকারান্ত নর শব্দ কোথায় আছে? আচ্ছা, অকারান্ত নর শব্দ একটু দেখায়। ওকে, আমি অকারান্ত নর শব্দ, ঠিক আছে, যেমন 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 হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে অকারান্ত নর শব্দ। আচ্ছা, এটা আমি দেখি। আচ্ছা, বালক বিল, এখানে দিল হবে, যেমন বালক শব্দটা ওখানে আছে। তো এটা আমরা আগে পড়িয়েছিলাম, এখন আবার একটু পড়াচ্ছি। ঠিক আছে, এই যে বালকহ, তাহলে এক বচনে কি হয়? বালকহ হয়ে যায়, দ্বিবচনে বালকু হয়ে যাচ্ছে, আর বহু বচনে বালকাহা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এক বচন, দ্বিবচন, এবং এটা প্রথমা বিভক্তির ক্ষেত্রে হবে, প্রথমা বিভক্তি। একইভাবে যখন আমরা একটু আগে ছাত্র বললাম, তাহলে কি হলো? এক বচনে ছাত্রাহ হয়ে গেল, দ্বিবচনে ছাত্রও হয়ে গেল, আর বহুবচনে ছাত্রাহা হয়ে গেল, ছাত্রাহা। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়তে বালকাম হয়ে গেল, বালকৌ আর বালকান। তাহলে এখানে কি হবে? ছাত্রা, আমাদের যে ছাত্র ছিল, দ্বিতীয়তে কি হবে? ছাত্রম হয়ে যাবে, ছাত্রম, মানে একটি ছাত্রকে, তাহলে ছাত্রম হয়ে যাবে। আর দ্বিবচনে কি হবে? ছাত্রও হয়ে যাবে। আর বহুবচন হবে
ছাত্রান, একটা হচ্ছে ছাত্রন, একটা হচ্ছে ছাত্রান। ঠিক আছে, তো এইভাবে আমরা মানে প্র্যাকটিস করছি আর কি। আমরা এটা যদি আমরা একটু দিয়ে আমরা আগের পেজে চলে আসি, তো এখানে যেটা বলছিল যে বিনীতঃ ছাত্র, তাহলে ছাত্র মানে কি বিশেষ্য, বিশেষ্যগুলো ঠিক যেভাবে যেভাবে পরিবর্তন হবে বিশেষণ গুলো ঠিক সেইভাবেই পরিবর্তন হবে। ঠিক আছে, আবার একটু বলি, তাহলে কি বিনীতঃ ছাত্র মানে কয়জন ছাত্র, একজন বিনীত ছাত্র। আচ্ছা, যখন দুইজন বিনীত ছাত্র হবে তখন কি হবে, বিনীত ছাত্র। ওকে, তারপরে যেমন ধরেন যদি একাধিক ছাত্র হয় তখন হবে বিনীতাহা ছাত্রাহা। খেয়াল রাখবেন এবার। আচ্ছা, একইভাবে আমরা শ্বেতঃ হংসঃ, এর সাদা, শ্বেত মানে হচ্ছে সাদা, শুভ্র, তাহলে আমরা একটি সাদা হংস বোঝাতে কি বলবো, সংস্কৃতে বলতে হবে শ্বেতঃ হংসঃ। আচ্ছা, যখন দুটি হংসী বুঝাবে বা দুটি হাঁস বুঝাবে, দুটি সাদা হাঁস বুঝাবে, তখন কি হবে, শ্বেত হংস। দেখেন হংসটা যেরকম ফর্মে হয়েছে বিশেষণটাও সেই সেম ফর্মে হয়েছে। আবার যখন একাধিক হাঁস বুঝাবে তখন কি হবে, সে তাহা হংসাহা হয়ে যাবে, সে তাহা হংসাহা, হামসাহা হয়ে যাবে। ওকে, যেমন ধূর্তঃ শ্রীগালাহা, ধূর্ত শ্রীগালৌ, ধূর্তাহা শ্রীগালাহা। আচ্ছা, দেখি সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাদের কাছে ফেরত আসি। আপনারা, আমি তো এতক্ষণ অনেক বকবক করলাম, এবার আমি আপনাদের কয়েকজনকে পড়া জিজ্ঞেস ধরবো, দেখি আপনারা আমাকে বলে বলে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে কে বলবেন? প্রথমে আমি অর্ণব দত্ত। অর্ণব দত্ত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? প্লিজ আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এখন, বাংলা অর্থ সহ, বাংলা অর্থ সহ আমাদেরকে একটু পড়ে শোনাবেন অর্ণব দত্ত। ঘুমাই পড়ছেন মনে হয়। ঠিক আছে, আচ্ছা স্পন্দন নন্দী, হ্যাঁ আমি হ্যাঁ অর্ণব দত্ত বলেন। স্যার, হ্যাঁ বলেন, আপনি যে আমাদেরকে এতটুকু পড়ে শোনাবেন, ঠিক আছে, এতটুকু আমাদেরকে বাংলা অর্থ সহ পড়ে শোনাবেন। স্যার আমি আসলে এতটুকু বুঝি নাই। ও, আপনি বুঝেন না এতক্ষণ, কোথায় ছিলেন তাহলে? একটু পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা না, আমরা নেক্সট আরেকজনের কাছে আসি। আমাদের কে আছেন? চন্দন, হ্যাঁ চন্দন আছেন আপনি, চন্দন দাদা আপনি আছেন? আসলে আপনি মনে হয় নতুন, আজকে ফার্স্ট, আমি চিনতে পারছি না। হ্যাঁ বলুন, একটু আপনি একটু পড়ে শোনান। আচ্ছা ঠিক আছে। বিনীতঃ ছাত্রः, বিনীতৌ ছাত্রৌ, বিনীতাः ছাত্রাः। গুড, হ্যাঁ। শ্বেতः হংসः, শ্বেতৌ হংসৌ, শ্বেতাः হংসः। ধূর্তः শৃগালः, ধূর্তौ শৃগালौ, ধূর্তাः শৃগালः। চঞ্চলः শিশুः, চঞ্চলৌ শিশু, চঞ্চলা শিশবः। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হয়েছে, অনেক ভালো হয়েছে, আপনার প্রনাউন্সিয়েশনটা খুবই ভালো। তো আমরা চাইবো যে মানে এরকম যাতে প্রনাউন্সিয়েশন গুলো হয়। হ্যাঁ, কারণ যারা ব্রাহ্মণ পুরোহিত তারা যদি এইভাবে উচ্চারণ করতেন তাহলে প্রত্যেকটা উচ্চারণ সুন্দর হতো, শুদ্ধ হতো। আচ্ছা, তো আমরা আমরা তো উচ্চারণ করলাম এতক্ষণ, আমরা একটু বাংলাটা যদি বলেন। হ্যাঁ, আমি এই যে বলছেন চন্দন দাদা, আপনি একটু বাংলাটা বলেন, ঠিক আছে? বাংলাটা বলতে বিনীত ছাত্র। হ্যাঁ হ্যাঁ, এখানে কয়জন ছাত্র বোঝাচ্ছে? বিনীতঃ এক বচন হচ্ছে, আচ্ছা আচ্ছা, আর বিনীতৌ দ্বিবচন, দুইজন বিনীতাঃ ছাত্র, বহুবচন। বহুবচনম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা যখন বলবো কিভাবে বলবো, বিনীত ছাত্র মানে একজন বিনীত ছাত্র, বিনীত ছাত্র মানে দুইজন বিনীত ছাত্র, আর বিনীতাহা ছাত্র মানে তিনজন বা একাধিক ছাত্র, বিনীত ছাত্র। ঠিক আছে, এইভাবে আমরা বাংলাটা অনুবাদ করব। তো আমরা, আচ্ছা এরপরে ধন্যবাদ আপনাকে, এরপর আমরা আরেকজনের কাছে আসি। আমরা আসবো এখন স্পন্দন নন্দী। হ্যাঁ, স্পন্দন নন্দী, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আপ-
আচ্ছা, প্রসেনজিৎ দে আপনি বলুন তাহলে। আপনি এখানে সুশীলা বালিকা থেকে বলবেন, ঠিক আছে? সুশীলা বালিকা থেকে 3টা বলবেন। হ্যালো, প্রসেনজিৎ দে আপনি সুশীলা বালিকা থেকে শুরু করে পরমাণি মিত্রাণী বলবেন, পরমাণি মিত্রাণী পর্যন্ত। আচ্ছা, উনি নেই মনে হয়। রুদ্রদত্ত, রুদ্রদত্ত আপনি শুনতে পাচ্ছেন? নমস্কার দাদা। হ্যাঁ, আপনি একটু বলেন, আপনি একটু বলেন। সুশীলা বালিকা, সুশীলা বালিকে, সুশীলাহা বালিকাহা, মধুরা ভাষা, মধুরে ভাষা, মধুরা ভাষাহা, শুষ্কালতা, শুষ্কে লতে, শুষ্কাহা লতাহা, পরমম মিত্রম, পরমে মিত্রে, পরমাণি মিত্রাণি। জানি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো অর্থগুলো জানেন তো? অর্থগুলো কি হবে? শুষ্কলতা, সুশীলা বালিকায় একটি বালিকা। হ্যাঁ, সুশীলা বালিকা মানে সুশীলা একটি বালিকা, ঠিক আছে? একটি বালিকা। একটি সুশীলা বালিকা। আর সুশীলা বালিকা মানে দুজন সুশীলা বালিকে। হ্যাঁ, আচ্ছা, সুশীলা হচ্ছে 3 জন। হ্যাঁ, সুশীলা 3 জন হবে, 3 জন হবে, ঠিক আছে? একটা হলো শুষ্কা, একটা শুষ্কে, আর একটা হচ্ছে শুষ্কাহা। মানে শুষ্কাহা মানে বহুলতা, বহু শুষ্কলতা। আর 2টি হলে হবে শুষ্কিলতে, আবার 1 বচন হলে হবে শুষ্কালতা। পরমম, পরমম মানে কি? পরমম মিত্র মানে পরম বন্ধু। আচ্ছা, পরমে মিত্রে মানে হচ্ছে 2জন পরম বন্ধু। আর পরমাণি মিত্রাণী মানে হচ্ছে একাধিক পরম বন্ধু। তো এই জন্য আমরা অল্প অল্প করে শিখছি। তাহলে এখান থেকে আমরা 3টে জিনিস জানলাম: একবচনে কিভাবে হয়, দ্বিবচনে কিভাবে হবে, এবং বহুবচনে কিভাবে হবে। তবে এখানে একটি জিনিস একটু লক্ষ্য করবেন, যেমন এখানে আমরা সেতু হংস বললাম, আবার এখানে কিন্তু সুশীলও বলি নেই, আমরা কি বলছি? সুশীলে বলছি। এটা কেন, বা এরকম ডিফারেন্সটা কেন হচ্ছে? তো সেটা আমরা ওই গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অকারান্ত শব্দ যেগুলো, অর্থাৎ যে সকল শব্দের ভিতরে কি থাকবে, শেষে অ থাকবে, সেগুলো এক ধরনের সিস্টেমে হবে। আবার বালিকা, বালিকা শব্দটা কি? আকার, কিন্তু বালিকার শেষে কি থাকে? আকারান্ত থাকে। যে সকল শব্দের শেষে আকার থাকে সেগুলো একরকম, আবার যে সকল শব্দের শেষে অকারান্ত থাকে সেগুলো আরেক রকম, ঠিক আছে? তো আমরা অকারান্ত যেগুলো আছে সেগুলো সবসময় কি হবে? এই সেতু হবে, অর্থাৎ ওকারান্ত হয়ে যাবে, শেষু, সে, তাহা, এভাবে হবে। যেমন ধরেন আমরা যদি বলি বিনীত ছাত্র, ছাত্র হতে বুঝলাম আমরা যদি, যেমন এইখানে অর্ণবহ, এই যে অর্ণবহ বলা হচ্ছে, তাহলে কি আমরা কি বলবো? বিনীতঃ অর্ণবহ, বিনীত অর্ণব, তখন অর্ণব 2জন হয়ে যাবে। 2জন অর্ণব। আর বিনীতাহা অর্ণবহ, তখন হয়ে যাবে একাধিক অর্ণব, ঠিক আছে? রুদ্রা, একেবারে বিনীতঃ রুদ্রঃ, বিনীত রুদ্র, বিনীতাহা রুদ্রাহা, এভাবে আমাদের করতে হবে। তাহলে এগুলো অকারান্ত। আর আকারান্ত কোনগুলা? যেগুলো স্ত্রীবাচক, যেমন বালিকা, এটা আকারান্ত। আকারান্ত গুলো কি বলতে হবে? সুশীলা বালিকা, সুশীলে বালিকে, এগুলো একারান্ত হয়ে যাবে, মানে সুশীলে হয়ে যাবে দ্বিবচনে। যে শব্দে বসুক না কেন সবসময় একার হয়ে যাবে। যেমন ধরেন প্রিয়া, তাহলে প্রিয়া শব্দটা কিভাবে বলবো আমরা? সুশীলা প্রিয়া, সুশীলে প্রিয়ে, সুশীলাহা প্রিয়াহা, এভাবে আমাদের উচ্চারণ গুলো করতে হবে। তো আমরা এগুলো আরো পড়বো, আরো জানবো, সমস্যা নেই। আমাদের আকারান্ত, অকারান্ত এগুলো অবশ্যই শব্দরূপে চলে যাবে। আমরা যে আমাদের সুবন্ত প্রকরণ যেখানে রয়েছে বা শব্দ, সেখানে আমরা এগুলো এভাবে পড়বো। আকারান্ত, ইকারান্ত কিভাবে হয় না হয়, আকারান্ত স্ত্রীলিঙ্গ আছে, হ্যাঁ, তো এগুলো আমরা জানবো। তো সমস্যা নাই। তাহলে আমরা এখন আসি পরবর্তীতে, আমাদের আরো আছে উজ্জ্বলম নক্ষত্রম। আচ্ছা, দেখি অন্য আরেকজনকে সুযোগ দিয়ে আমরা, আর কে পড়বেন? আপনাদের মধ্যে আর কে পড়বেন একটু বলুন, নিজ থেকে একটু এগিয়ে আসুন। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুদা বলুন, আপনি বলুন, অর্থ সহ বলুন। উজ্জ্বলম নক্ষত্রম, একটি উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বলে নক্ষত্রে, 2টি উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বলানি নক্ষত্রানি,
অনেকগুলো উজ্জ্বল নক্ষত্র। গুড, ভেরি গুড। জীর্ণম বস্ত্রম, একটা একটা ময়লা জামা। জীর্ণে বস্ত্রে, দুইটি ময়লা জামা। জীর্ণানি বস্ত্রানি, বেশ কিছু ময়লা জামা। রক্তম কমলম। কমলম, রক্তম কমলম। আহ, এটা কি কমলা রক্ত বা রক্তের রং কমলা এমন কিছু দাদা? না, কমলম মানে পদ্ম ফুল, রক্ত পদ্ম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভুল হয়েছে। আচ্ছা, একটি লাল রঙিন, পদ্ম। হ্যাঁ, লাল পদ্ম। রক্তে কমলে, দুইটি লাল পদ্ম। রক্তানি কমলানি, কমলা। বেশ কিছু লাল পদ্ম। গুড। একহ বৃক্ষঃ, একটি গাছ। দ্বৌ বৃক্ষৌ, দুইটি গাছ। ত্রয়ঃ বৃক্ষঃ, অনেকগুলো গাছ। না না, তিনটি হবে। একম, ঠিক আছে, ত্রয় মানে তিনটি। আচ্ছা আচ্ছা। এগুলো সংখ্যাবাচক? হ্যাঁ, এগুলো সংখ্যা, 1 2 3 ত্রিণী চতুরানী, এগুলো সব আচ্ছা, আচ্ছা। সংখ্যা। একম ফলম। একম ফলম, একটি ফল। দে ফলে, দুইটি ফল। ত্রিণী ফলানি, তিনটি ফল। তিনটি ফল। একা কন্যা, একা কন্যা, একটি মেয়ে। দে কন্যে, দুইটি মেয়ে। তিস্রः কন্যাः, কন্যাः, তিনটি মেয়ে। পঞ্চ বানাহ। পঞ্চ বানাহ, পাঁচটি বান। এটা বুঝলাম না। পঞ্চ বানাহ, ষট ঋতবः, অষ্টৌ বর্ষবः। ও আচ্ছা 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 আচ্ছা, পঞ্চবান, তারপর ষট ঋতবः। এটা কি ঋতবটা? ঋতু? না না, ঋতু তো ঋতু হচ্ছে আপনার, ঋতুকে ঋতুই বলা হয়। তাহলে ষট ঋতবः এটা কি দাদা? ঋতবহ শব্দটা একটু দেখতে হবে, এটা আমারও এখন মনে আসছে না। আচ্ছা, তাহলে অষ্টৌ বর্ষবः, এটা কি অষ্ট বসু? হ্যাঁ, বর্ষবহ। আচ্ছা, আটজন বসু। নব গ্রহ, গ্রহাঃ, গ্রহ মানে গ্রহ আর কি, এটা আচ্ছা, প্লুরাল হয়ে হ্যাঁ, গেছে। 9টি গ্রহ। শতম ফলানি, 100 ফল। দশম দিশা, 10 দিন। সরি 10 দিশः, হুম। 10টি দিক। বিংশতি পুরুষः, বিংশতিঃ পুরুষः, 20 জন 20 জন পুরুষ। পুরুষ। এই তো হয়ে গেছে। আচ্ছা, এখানে থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যে বিশেষ দ্রষ্টব্যটা একটু দেখুন, যে সংস্কৃত ভাষায় যে বিশেষের যে লিঙ্গ হবে বা যে বিভক্তি হয় কিংবা যে বচন হয়, তো নাম বিশেষণের ক্ষেত্রে সেই লিঙ্গ সেই বচন একই রকমের হবে, যেটা আমরা একটু আগে দেখলাম সবকিছু। মানে দ্বিবচনের সময় দুইটাই এক, মানে বিশেষণটা যেমন চেঞ্জ হচ্ছে, বিশেষণটাও ঠিক সেভাবেই চেঞ্জ হচ্ছে। এটা যদি আমরা একটু দেখি, যেমন ধরেন এই যে একটা সুন্দর একটা সংস্কৃত লেখা আছে কি, বিশেষস্য হি লিঙ্গম বিভক্তি বচনে চাইয়ে তানি সর্বাণি যুজ্যানি বিশেষণ পদ্মেশতি। পদ্মেশতি অর্থাৎ সে তো মানে, আচ্ছা এগুলো শব্দার্থ দিয়েছে, এবং তিস্র মানে হচ্ছে 3 স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, 9 মানে লিখিত বেশি। আচ্ছা, তো আমরা তাহলে মোটামুটি বিশেষণ পদের কিছু জিনিস প্র্যাকটিস করলাম। আমাদের এই প্র্যাকটিসটা আশা করি ভালো লেগেছে সবার। এগুলো হচ্ছে মানে একদম বেসিক, এগুলো অনেক বিস্তৃত আছে, অনেক বিস্তৃতটা আমরা একটু পরে যাবো। কঠিন পর্যায়ে গেলে সবাই আগ্রহ হারিয়ে ফেলে, তো আমরা এই জন্য কঠিন দিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র 1 বছর 2 বছর 3 বছর বহু বছর এইভাবে প্র্যাকটিস করছি। বকারান্ত, ইকারান্ত, আকারান্ত সবগুলো আছে। ওকে, তারপরে যেমন ধরেন আমরা এখন যদি একটু বলি আপনাদের একটা প্র্যাকটিস করাই, মানে সংস্কৃতের একটা প্র্যাকটিসে নিয়ে যাব এখন। আচ্ছা, বাংলাদেশের ঋতু শরৎকাল নিয়ে একটু প্র্যাকটিস করেন দেখি সবাই, আমাকে একটু এটা শোনান দেখি। দশমः पाठः বাংলাদেশस्य শরৎকালः। কি বলবেন, কি বলবেন? হ্যাঁ দাদা, আমি বলবো। আচ্ছা আচ্ছা, বলেন। বাংলাদেশস্য শরৎকালः, বাংলাদেশের শরৎকাল। শরৎকাল। ও সরি, বাংলাদেশ তো হবে তাই না দাদা?
হ্যাঁ হ্যাঁ বাংলাদেশस्य শরৎকালः। বাংলাদেশে ষট ঋতবः, বাংলাদেশে 6টি ঋতু। তেষাম অন্যতমা শরৎ, শরৎ তাদের মধ্যে শরৎ হলো অন্যতম। বর্ষা শেষে শরৎ আগচ্ছতি, বর্ষাকাল শেষে শরৎকাল আসে। তদা তদা গগনম ভবতি নির্মলম, তখন আকাশ পরিষ্কার থাকে। চন্দ্রঃ দদাতি স্নিগ্ধ কিরণম, চাঁদ স্নিগ্ধ একটু বলে দেন। চন্দ্রः দদাতি স্নিগ্ধ কিরণম, মানে চন্দ্র স্নিগ্ধ কিরণ দেয়। আচ্ছা। সরোবরে বিকলন্তি কমলানি, বিকশন্তি কমলানি। সরোবরে বিকশন্তি কমলানি, সরোবরে পদ্ম ফুল ফোটে। আকাশে শোভন্তে নক্ষত্রাণি, আকাশে নক্ষত্ররা জল করে। শ্যামলা ভবতি প্রকৃতি, প্রকৃতি তখন সবুজ রূপে থাকে। হ্যাঁ সবুজ না, শ্যামল বর্ণ ধারণ করে শ্যামল। আচ্ছা সবুজ বললে হবে। দুর্গোৎসবঃ শরৎকালস্য শ্রেষ্ঠঃ উৎসবঃ, দুর্গাপূজা হচ্ছে শরৎকালের শ্রেষ্ঠ উৎসব। अस्मिन् काले वयं दुर्गा देवीं पूजयामः। आश्विन काले, अस्मिन् काले মানে এই কালে। আচ্ছা, এই কালে দেবী দুর্গার পূজা হয়। এই ঋতুতে বয়াম, বয়াম মানে আমরা, ঠিক আছে। দুর্গা দেবী, আমরা দেবী দুর্গার পূজা করি। হ্যাঁ ইয়েস, এই কালে আমরা বা এই ঋতুতে আমরা দুর্গা দেবীর পূজা করি, ঠিক আছে। তো আমরা থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি এখানে কিছু সহজ, একদম সহজভাবে একদম সিম্পল সেন্টেন্স গুলো লেখা হয়েছে। এখানে আমরা অনেক শব্দ চেঞ্জ হতে পারে, কারণ একটা শব্দের সমার্থক শব্দ অনেক হয়। যেমন এখানে আমরা আকাশে বলা হয়েছে, আকাশ শব্দটা অনেক সময় আকাশ না দিয়ে গগন দিতে পারে, ভৌ দিতে পারে, হ্যাঁ বোম দিতে পারে, অনেক শব্দ দিতে পারে, সেটা হলো ভিন্ন ব্যাপার। তো কঠিন কঠিন শব্দ দিলে তখন বুঝতে কষ্ট হয়ে যাবে। এখন এই শব্দগুলো খুব চিরাচরিত শব্দ বলে আমরা হয়তো বুঝতে পারছি। তবে এখানে একটু খেয়াল রাখবেন যে ঋতবহ মানে কি, এটা প্লুরাল হয়ে গেছে, যেহেতু শর্ট শব্দটা একটা সংখ্যাবাচক শব্দ এবং এটা একটা বহুবচনে ব্যবহৃত হয়, সুতরাং এটার সাথে ঋতু না হয়ে ঋতবহ হয়ে গেল। আচ্ছা একটু আগে আমরা ঋতবহ মানে ঋতু, ঠিক আছে, আমরা একটু আগে একটা শব্দ পেয়েছিলাম ঋতবহ। আর তেষাম মানে হচ্ছে অন্যতম, এবং তার, তেষাম মানে হচ্ছে তার, অন্যতম হচ্ছে শরৎ। তাহলে এই 6টা ঋতুর মধ্যে তেষাম বলতে তার বোঝাচ্ছে, আর অন্যতমা, অন্যতমা বলতে অন্যতম থেকে অন্যতমা হয়ে গেল, ঠিক আছে, বহুবচনে, দ্বিবচনে, বহুবচনে। সর্বশেষে শরৎ আগচ্ছেদ, এটা তো বর্ষা শেষে বুঝতে পারছেন, এটা তদা গগনম। এখানে গগনম শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আকাশ ব্যবহার করা হয়নি। ভবতি নির্মলম, আচ্ছা। চন্দ্র দদাতি, দদাতি মানে দান করে। স্নিগ্ধ কিরণম, সরোবরে বিকশন্তি কমলানি। দেখেন বিকশন্তি শব্দটা প্লুরালে বা আমরা জানি বিকাশ লাভ করা, এটা একটা কিন্তু ক্রিয়া। আর ক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি থার্ড পার্সনের ক্ষেত্রে সেটা কি হয়, অন্তি শব্দ যুক্ত হয়ে যায়। তিতসন্তি মনে আছে, তি তস অন্তি, ঠিক আছে। গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, এভাবে একইভাবে বিকাশ বিকশস্য বিকশন্তি, বিকশতঃ বিকশন্তি, এভাবে ব্যবহৃত হয়েছে। আর কমলানি মানে কি, আনি যুক্ত হয়েছে, যে কমল থেকে কমলানি, যেটা বহুবচনের কারণে কমলানি হয়েছে। শোভন্তি নক্ষত্রাণী, শোভা পায়, শোভন্তি মানে, আর নক্ষত্রাণী মানে অনেকগুলো নক্ষত্র শোভা পায়, কোথায়, আকাশে। শ্যামলা ভবতি প্রকৃতি, শ্যামল ভাব লাভ করে প্রকৃতি, শ্যামলা ভাব। তো দুর্গোৎসবঃ কালস্য, যে যত দন্তস্য জফলা থাকবে এগুলো এর বুঝায়, এটা ষষ্ঠী বিভক্তি। এবং বাংলাদেশস্য, তাহলে কি হবে, বাংলাদেশের। কৃষ্ণস্য মানে কৃষ্ণের। শরৎকালস্য, শরৎকালের। হ্যাঁ যেমন যে আপনি হচ্ছেন বিষ্ণু, না আপনার ক্ষেত্রে হবে না, বিষ্ণুর ক্ষেত্রে হয় না, উকারান্তের ক্ষেত্রে আসলে ষষ্ঠী বিভক্তিতে এভাবে হয় না। আপনার ক্ষেত্রে যেটা হবে ষষ্ঠী বিভক্তি, সেটা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু, ঠিক আছে, বিষ্ণু হয়ে যাবে, বিষ্ণু। আর অকারান্তের ক্ষেত্রে ভিন্ন জিনিস, ওকে। তারপর অস্মিনে কালে মানে হচ্ছে এই কালে, এখানে কাল বলতে ঋতু বোঝাচ্ছে, মানে এই ঋতুতে। বয়াম, বয়াম মানে কি, ওই যে আমরা পড়েছিলাম বয়াম, ঠিক আছে, মানে বয়াম বলতে আমরা বোঝাচ্ছে। তো আমরা এগুলো অনেকগুলো পড়েছিলাম না, মনে পড়ে আপনাদেরকে?
বয়াম কি জিনিস? অহম, আবাম হ্যাঁ, এবং দাদা। বয়াম। অহম মানে আমি, আমি, আর আমরা দুজন মানে কি হবে? আবাম, ঠিক আছে? আমরা আবাম। দুজন বলতে আবাম, আর আমরা বহু হলে কি হবে? বয়াম হবে। তার মানে এখানে বয়াম বলতে আমরা অনেক মানুষ একসাথে, অনেক মানুষ কি করি? দুর্গা দেবীর, এটা ষষ্ঠী বিভক্তি, দুর্গা দেবীর পূজায় আমহ, মানে পূজা করে থাকি। এটা কিন্তু ক্রিয়া, এটা ক্রিয়াপদ, পূজায় আমহ, পূজা করা। তো এটা একইভাবে মহ হয়ে গেল, পূজা মহ, ঠিক আছে? বহু বচনে পূজা মহ হয়ে গেল। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন আমরা মোটামুটি একটা সংস্কৃত পড়ে কিভাবে পড়তে হয়, অনুবাদ করতে হয়, সেটা আমরা এখন শিখে গেলাম। এই যে ধীরে ধীরে আপনাদের এই যোগ্যতাটা তৈরি হবে কিভাবে আমরা সংস্কৃত দেখে দেখে। এখন দেখেন, এই যে বাংলা, এটাকে বাংলা ট্রান্সলিটারেশন বলে বা বাংলা সংস্কৃত বলে। সেম জিনিসটাকে যখন আমরা দেবনাগরীতে কনভার্ট করে দেব, তখন হয়তো আপনাদের কি পড়তে আরেকটু কষ্ট হইতে পারে, কারণ আপনার দেবনাগরী লিপিগুলো আপনারা হয়তো অভ্যস্ত না। তো সেখানে অনেকগুলো যুক্তাক্ষর, যেমন স্নিগ্ধ, এটা যুক্তাক্ষর। হ্যাঁ, এই যুক্তাক্ষরটা যখন দেবনাগরীতে হবে তখন একটু কষ্ট হয়ে যাবে পড়তে। এই শ্রেষ্ঠ শব্দটা যুক্তাক্ষর, এগুলো কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আগচ্ছতি কষ্ট হয়ে যাবে, নক্ষত্রাণী কষ্ট হয়ে যাবে, এগুলো। এই জন্য আমরা আগে বাংলা দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ক্রমান্বয়ে হয়তো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে দেবনাগরী দিয়ে কনভার্ট হয়ে যাব। বাংলা সংস্কৃত যে পারবে সে দেবনাগরীও পারবে।